প্রিয় দর্শক, ঈদের বিরতির পর আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। বৈশাখী টেলিভিশনের সমসাময়িক বিষয়ভিত্তিক আলোচনার নিয়মিত আয়োজন ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ার। আজ কথা হবে টি-20 ওয়ার্ল্ড কাপ এবং বাংলাদেশ প্রসঙ্গে। কথা বলবার বিষয়, কথা রেখেছে ক্রিকেটের বাঘ, আরও পারত কি? এই বিষয়টি নিয়ে যে দুজন অতিথি কথা বলবেন তাদের সঙ্গে পরিচয় পর্বটি সেরে নেওয়া যাক। আমার ডানে প্রথমেই আছেন এম কায়সার, সম্পাদক স্পোর্টস বাংলা। এরপর রয়েছেন নাজমুল আবেদিন ফাহিম, সাবেক ক্রিকেট উপদেষ্টা বিকেএসপি। আপনাদের দুজনকে স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। প্রিয় দর্শক, এই দুই অতিথির সঙ্গে আজকের বিষয়ে কথা হবে, তবে তার আগে এক নজর দেখে নিচ্ছি বৈশাখী সংবাদের শিরোনাম। স্মার্ট বাংলাদেশের কারিগর হবে তরুণ শিক্ষার্থীরা, বৃত্তি প্রদানকালে বলেছেন প্রধানমন্ত্রী। জাতীয় সংসদ ভবনে মুজিব ও স্বাধীনতা জাদুঘরের উদ্বোধন। সিলেটাঞ্চলে বন্যার উন্নতি হলেও নিম্নাঞ্চল ডুবে আছে, বানভাসীরা বিচিত্র দুর্ভোগে। উত্তরাঞ্চলে বন্যার পর নদী ভাঙনের আতঙ্ক। দেশে বজ্রপাত নিয়ে উদ্বেগ কমছে না, বিগত 2.5 মাসে মৃত্যু শতাধিক, সরকারের উদ্যোগগুলোয় তেমন সুফল মেলেনি। আলোচিত সম্পদশালী সরকারি কর্মচারী মতিউর ও স্ত্রী পুত্রের বিদেশ যাওয়া নিষেধ, ঘুষ খাওয়ার অভিযোগে স্বয়ং দুদক কর্মকর্তা মামলার মুখে। এবং টি-20 বিশ্বকাপ ক্রিকেটের সুপার 8-এ ভারতকে হারাতে হলে অস্ট্রেলিয়াকে 206 রান তুলতে হবে। সকালে বাংলাদেশ ও আফগানিস্তানের খেলা। যাচ্ছি আলোচনায় আজকের দুই অতিথির সঙ্গে। টি-20 ওয়ার্ল্ড কাপ সুপার 8-এ এসে বিশেষ করে গ্রুপ 1 এখানে এত বেশি পরিসংখ্যানের খেলা হচ্ছে। ক্রিকেট বরাবরই পরিসংখ্যানের খেলা আমরা জানি, কিন্তু এখানে আসলে সুতো মেপে পরিসংখ্যানের হিসাব নিকাশ চলছে। এত পয়েন্টে এরকম একটা অবস্থা। তবে এখনও যেটা আনন্দের সংবাদ যে কাগজে কলমের হিসাবে বা পরিসংখ্যানের সুতোয় যাই বলি না কেন, বাংলাদেশের সম্ভাবনাটা এখনও টিকে আছে। সেই জায়গা থেকে একটু আলোচনা করতে চাইব। আর আমরা তো জানি যে বাংলাদেশ দল টি-20 ওয়ার্ল্ড কাপে অংশ নিতে যাওয়ার আগে লক্ষ্য যেটা নির্ধারণ করা হয়েছিল দলের, সেটি ছিল সুপার 8 পর্বে খেলা, এবং সেটি বাংলাদেশ খেলেছে। তারপরেও জোরদার সমালোচনা আছে, বিশেষ করে ব্যাটিং লাইন আপ নিয়ে এবং আমাদের টপ অর্ডার ব্যাটসম্যানদের পারফরমেন্স নিয়ে। সেই জায়গাগুলো আছে। আমরা আসলে সুপার 8-এর ওপরে যাওয়ার জন্যে আমরা আসলে কতটুকু প্রত্যাশা করতে পারি, সেই আলোচনা হচ্ছে। সব কিছু নিয়ে কথা হবে। প্রথমেই যাচ্ছি নাজমুল আবেদিন ফাহিম, আপনার কাছে। কি মনে হয় বাংলাদেশের সম্ভাবনার জায়গাটি? না, একদিক আমাদের তো আসলে সম্ভাবনা কিছু ছিল না। হঠাৎ করে আমরা হিসেব করে দেখলাম যে না, এখনও আমরা বেঁচে আছি। কিন্তু বেঁচে থাকলে সেটা মহাসমুদ্রের ঠিক মাঝখানে আমাদের অবস্থান। এখনও নিঃশ্বাস যা আশা করছি সেরকমই। অনেক কিছুর উপর নির্ভর করবে যে আমরা এর পরের স্টেজে যেতে পারবো কি না। কিন্তু হিসাব কিতাব করলে যে হিসাবটা দাঁড়াবে সেটা খুব আনরিয়েলিস্টিক মনে হতে পারে। বাট এখন যেটা দেখছি যে অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়ার খেলা যে রেজাল্ট দেখছি, সেখানে অস্ট্রেলিয়া যে মার্জিনে হারার একটা সম্ভাবনা আছে, সেটা অস্ট্রেলিয়াকে বেশ খানিকটা পিছিয়ে দেবে। কিন্তু ওদের নেট রান রেট এখন নেট রানের হিসাব হয়ে যাবে। যদি অস্ট্রেলিয়া আজকে হেরে যায় এই খেলাতে, অন দ্য আদার হ্যান্ড বাংলাদেশ যদি আফগানিস্তানের সাথে জিতে যায়, তাহলে প্রত্যেকটা দলের 1টা করে জয় হবে, 2 করে পয়েন্ট হবে। তখন নেট রানের হিসাবটা চলে আসবে। অস্ট্রেলিয়া যে মার্জিনে আজকে হারছে, যেটা লক্ষণীয়, যেটা মনে হচ্ছে, তাতে ওদের নেট অনেক নিচে নেমে যাবে। অন দি আদার হ্যান্ড সেটা একটা সুযোগ তৈরি করে দিতে পারে বাংলাদেশের জন্য একটা রিজনেবল মার্জিনে অস্ট্রেলিয়াকে আফগানিস্তানকে হারাতে পারে, এবং যেটা আমি মনে করি সম্ভব। যদি হারাতে পারে, সেই ক্ষেত্রে বাংলাদেশের একটা সম্ভাবনা দেখা দিবে। এখন যেটা ব্যাপার দাঁড়িয়েছে যে বাংলাদেশ জাস্ট খেলার জন্য খেলবে না, মাঠে নামবে, যে একটা পারপাস নিয়ে মাঠে নামবে। এই সুযোগটা যদি না থাকতো, বাংলাদেশের মধ্যে সেই মোটিভেশনটা কতটুকু থাকতো আমি নিশ্চিত নই। কিন্তু এই সুযোগটা যখন এসেছে, তখন বাংলাদেশ বোধহয় আরেকটু উদ্যম নিয়ে খেলতে পারে, আর একটা লক্ষ্য নিয়ে খেলতে পারে, নিজেদের সব কিছু উজাড় করে দিয়ে শেষ চেষ্টা করার একটা ব্যাপার, সেখানে যেতে পারে। আর এটা বাংলাদেশকে হয়তো সেই জায়গাটা নিয়ে যেতে পারে। সো এখন অপেক্ষায় থাকতে হবে কালকের জন্য। আগামীকাল সকালে আমরা আলোচনা এখন যে সময়টাই চলছে, ঘন্টা 6-এর মধ্যেই আমরা খেলার মাঠে আমাদের দলকে দেখতে পাবো। একটু যাচ্ছি এম কায়সার, আপনার কাছে একই বিষয়। কি মনে হচ্ছে আপনার, যে যতটুকু সুযোগ আছে ঘুরে দাঁড়ানোর, যতটুকু সুযোগ আছে সেমিতে যাওয়ার সম্ভাবনা কতটুকু আপনি দেখছেন? সবার আগে বাংলাদেশের উচিত আফগানিস্তানকে একটা ধন্যবাদ জানানো। কারণটা হলো যে আফগানিস্তান যদি অস্ট্রেলিয়াকে না হারাতো, তাহলে আজকে এই সিচুয়েশন কিন্তু আসতো না।
সেক্ষেত্রে বাংলাদেশ দলের জন্য শেষ ম্যাচটা শুধুমাত্র একটা আনুষ্ঠানিকতার ম্যাচ হয়ে যেতে পারতো। এখন পুরো পরিস্থিতি এসে এমন জায়গায় দাঁড়িয়েছে, আজকে অস্ট্রেলিয়া যদি, যেটা ফাহিম ভাই খুব সুন্দর করে ব্যাখ্যা করলেন, আজকে অস্ট্রেলিয়া যদি আপনি বিগ মার্জিনে হারে, অস্ট্রেলিয়ার তাহলে পয়েন্ট হবে 2 এবং বাংলাদেশের পয়েন্ট এখন কোনো পয়েন্টই নেই এবং আফগানিস্তানের পয়েন্ট কিন্তু এখন 2 রয়েছে। সেক্ষেত্রে শেষ ম্যাচে যদি বাংলাদেশ আফগানিস্তানকে হারায় তাহলে 3 দলের পয়েন্ট কিন্তু সমান থাকবে, অস্ট্রেলিয়ার 2, বাংলাদেশের 2, আফগানিস্তানের 2। তখন আপনার কাউন্ট হবে যে আপনার সেকেন্ড দল হিসেবে আপনার সেমিফাইনালে কে যাবে এই 3 জনের মধ্যে থেকে। সেখানে হেড টু হেড কাউন্ট হবে না, ফার্স্টে রান রেটটা আসবে। তো রান রেট যদি আপনার রান রেটের হিসাবটা আমি বলি একটু, রান রেটের হিসাবে কিন্তু সেই জায়গাটায় এই ম্যাচের আগে অস্ট্রেলিয়া এগিয়ে ছিল, কিন্তু আজকে যদি অস্ট্রেলিয়া ম্যাচটা হারে নিশ্চিতভাবে তাদের রান রেট আরও ডিক্রিজ করবে। সো বাট সমস্যাটা হলো যে অস্ট্রেলিয়ার রান রেটটা এখন পর্যন্ত প্লাস রয়েছে, আর আফগানিস্তান গত ম্যাচে অস্ট্রেলিয়াকে হারালেও তাদের যে রান রেট সেটা কিন্তু মাইনাস রয়েছে। সো -0.2 তাদের আফগানিস্তানের রান রেটটা এখন পর্যন্ত, আর বাংলাদেশের না -0.65 এবং অস্ট্রেলিয়ার এই ম্যাচের আগে অস্ট্রেলিয়ার ছিল আপনার 0.2, আর বাংলাদেশের তো আরও খারাপ অবস্থা রান রেটের দিক থেকে, কারণ বাংলাদেশের পয়েন্ট হলো গিয়ে -2.48, মানে অনেক বড় ডিফারেন্স, অনেক পিছিয়ে আছে বাংলাদেশ। কারণটা হলো যে -2 এবং আপনার 0.6 দুটোর মধ্যে অনেক পার্থক্য রয়েছে, আপনি হিসাব করলে বুঝতে পারবেন এখানে। সেক্ষেত্রে যদি এই ইকুয়েশনটা হয়, আজকে যদি অস্ট্রেলিয়া বেশি বড় ব্যবধানে হারে, বাংলাদেশ দলের জন্য একটা চান্স থাকবে, সেটাকে স্লিম চান্সও আপনি বলতে পারেন, কিন্তু ক্রিকেটে আপনাকে স্লিম চান্সও আপনাকে অনেক সময় বড় সুযোগটা করে দিতে পারে। সেক্ষেত্রে বাংলাদেশ যদি আফগানিস্তানকে বড় ব্যবধানে একটা হারাতে পারে, বাংলাদেশের এই মানে সম্ভাবনাটা একটু রয়েছে। কোনো পয়েন্ট না অর্জন করে, প্রথম 2 ম্যাচ থেকে কোনো পয়েন্ট না অর্জন করে এখন শেষ ম্যাচে এসে বাংলাদেশ দলের সামনে একটা বড় সম্ভাবনার দিগন্ত উন্মোচিত হয়েছে, যেটি বললাম যে এই দিগন্তটা উন্মোচিত হতো না যদি না অস্ট্রেলিয়াকে আফগানিস্তান হারাতো। এই কারণে বললাম যে আজকে ম্যাচে নামার আগে 2 দল যখন টস করতে নামবে, নিশ্চিতভাবে নাজমুল হোসেন শান্তর উচিত যে আপনার রশিদ খানকে একটা ধন্যবাদ দেওয়া উচিত। আমরা এখন পর্যন্ত জানি না যে অস্ট্রেলিয়া ম্যাচটা হারছে কিনা, তবে যে খেলা এখনো চলছে এবং যে পরিস্থিতিতে আমরা দেখেছি যে 18 বলে আপনার 55 রান লাগবে এবং হাতে রয়েছে 4 উইকেট, তারা দে আর ইন ট্রাবল, কোনো সন্দেহ নেই ট্রাবল, এবং ভারতের সেরা বোলাররা এই সময়টায় বোলিং করছেন। তো সব কিছু মিলে আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশ দল এই পরিস্থিতিতে যে যাবে, বা আপনি যখন ভারতের সাথে এবং অস্ট্রেলিয়ার সাথে ম্যাচটা হেরেছিল তখন বাংলাদেশ দল চিন্তাই করে নিয়েছিল যে আমাদের বোধহয় এই বিশ্বকাপের আর সামনে বাড়ার সম্ভাবনাটুকু নেই। তো যেহেতু একটা সুযোগটা এসেছে এখন শেষ ম্যাচে, ফাহিম ভাই যেভাবে বললেন যে শুধুমাত্র খেলার জন্য না, জেতার জন্য খেলতে হবে, কারণ এর আগে 2টো ম্যাচ বাংলাদেশ যে খেলেছে অস্ট্রেলিয়া, সুযোগটা যত স্বল্পই হোক তাকে যেন কাজে লাগানো যায়, তার জন্য এমন হয় যে বাংলাদেশ আফগানিস্তানকে যদি 60 রানের ব্যবধানে জিতলে যদি সুযোগ হয়, সেই 60 রানে জেতার চেষ্টা করা উচিত। বাংলাদেশের চেষ্টা করা উচিত 180 রান করবে, ওদেরকে 120 রানে বুক করবে, সেভাবেই খেলা উচিত বাংলাদেশের, সিম্পল এজ দ্যাট। রাইট, এবং এই জিনিসটাই কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশের আগে 2টো ম্যাচে করে দেখাতে পারেনি। আমরা দেখবেন যে আপনি অস্ট্রেলিয়া এবং ভারতের সাথে আমরা যে ব্যাটিংটা করেছি, সেই ব্যাটিংয়ে আমাদের মনে হয়নি যে আমরা ম্যাচটা জিততে নামছি, ক্ষুধাটা চোখে পড়েনি, আসলে তাগিদটা পড়েনি, ক্ষুধাটা পড়েনি, আপনার চেষ্টাটুকু পড়েনি, এবং তার চেয়ে বড় বিষয়টা হলো যে আপনার এক ধরনের একটা ইন্টেন্সিটির প্রয়োজন হয়, যে আমি জেতার জন্য খেলবো, শুধুমাত্র মানে খেলার জন্য খেলবো না। এই ম্যাচটা আমরা জেতার জন্য নামেছি, এই যে ব্যাটিং এর যে তাগিদটা থাকে, ইন্টেন্সিটির অভাব যে আছে, এটা কিন্তু শান্ত নিজেও বলেছেন যে হ্যাঁ, শান্ত বলেছেন। একটু ইন্টারফেয়ার করি, সেটা যদি না থাকতো না, আমরা যদি সত্যি জেতার জন্য খেলতাম, এখন যে রানের ডেফিসিটটা আমরা বলছি না, এটা এত থাকতো না, আমরা আরো কম মার্জিনে হারতাম, কিন্তু সেখানে এই নেট রান রেটটায় আমরা এতটা পিছিয়ে থাকতাম না। সো আমরা হয়তো কোনো কিছুই খেয়াল করি না, আমরা কিছু টপিক উঠে গেছে, তার মানে আমাদের কাজ হয়ে গেছে, তো কিছুটা সুইচ অফ করে দেওয়ার ব্যাপারও চলে এসেছিল তখন, আর সুইচটা আমরা অন করতে পারিনি। অ্যান্ড হঠাৎ করে এখন কালকে আমরা সুইচটা অন করতে পারবো কিনা, আমি আশা করি পারবো, এবং প্রয়োজনীয় যেটা সেটা করার চেষ্টা করবো। আমি চেষ্টা বোধহয় আমরা সবাই চাই, তারপর কি হয় তারপর সেটা তো সময় বলে দেবে। সেটা এক অর্থে নকআউট ম্যাচের মতো কিন্তু হয়ে যাচ্ছে, আফগানিস্তান এবং বাংলাদেশের ম্যাচটা একটা নকআউট ম্যাচের মতো হয়ে যাচ্ছে। কিন্তু আমরা এতক্ষণ বাংলাদেশের কথা বললাম, কিন্তু যে আফগানিস্তানকে আপনার এই ম্যাচের জন্য একটা ভালো জায়গা রাখতেই হবে আপনাকে, কারণ আফগানিস্তান যে কায়দায় আগে মাইটি অস্ট্রেলিয়াকে হারিয়ে এসেছে এবং তারা এই সুযোগটা তৈরি করেছে, নিশ্চিতভাবে তারা চাইবে যে আমরা যে সুযোগটা আমরাই তৈরি করেছি, তাহলে এটার সবচেয়ে বড় সুবিধাটা আমরা কেন নিব না। তো তাদের মধ্যে এক ধরনের তাগিদ বা তাদের মধ্যে এক ধরনের খিদেটা কিন্তু থাকবে নিজের সাফল্যটাকে আরও একটু অন্য পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য। আর এই দুটো দলের কোনো দলই কিন্তু আপনি যদি মানে রিয়েলিটি চেক করতে বলেন বা বাস্তবতার কথা বলেন, এই দুটো দল কিন্তু বিশ্বকাপে খেলতে আসার আগে কখনোই ভাবেনি যে আমরা সেমিফাইনাল পর্যন্ত আমরা যেতে পারবো বা এরকম দুয়ার একটা উন্মোচন হয়ে যাবে। তো যেহেতু এখন সুযোগটা এসেছে, আমি মনে করি যে দল এই সুযোগটা ভালোভাবে কাজে লাগাতে পারবে
হি উইল বি দ্য উইনার। আমরা এখন একটু চেষ্টা করব আমাদের বিশেষ প্রতিনিধি এস এম সুমন ওয়েস্ট ইন্ডিজে আছেন, বিশ্বকাপ কভার করছেন, সেন্ট ভিনসেন্টে উনি আছেন, একটু যদি ওনার সঙ্গে সংযুক্ত হতে পারি তো ওনার কথাও শুনবো। হ্যাঁ, আমরা প্রশ্ন করবো ওনাকে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ সুমন, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি জয়দা। আচ্ছা সুমন, বাংলাদেশ দলের প্রস্তুতির সবশেষ খোঁজ খবর কি পেলেন? দলে সম্ভাব্য কোনো পরিবর্তনের কথা জানতে পারলেন কিনা একটু আপনার কাছ থেকে শুনতে চাই। কি কারণে তারা রান পাচ্ছে না, এটা তো কোচিং স্টাফদেরকে বের করতে হবে খুঁজে। এটা কি তারা চেষ্টা করেছে? আচ্ছা, সেটা নিয়ে পরে আসছি। আর একাদশে পরিবর্তনের কথা যেটা বলছিলেন, যে একটি পরিবর্তনের সম্ভাবনা আছে একাদশে। জাকের আলীকে হয়তো একাদশে আজকে রাখা হবে না, সেক্ষেত্রে হয়তো তাসকিনকে খেলানো হতে পারে কিংবা শরীফুলকে খেলানো হতে পারে। গতকালকে আমরা দেখেছি অনুশীলনে যে শরীফুলকে বেশ কয়েকবার অনেকক্ষণ বল করানো হয়েছে, কোচ তার সাথে কথা বলেছে, বোলিং কোচ কথা বলেছে। এখন একাদশ শেষ মুহূর্তে আসলে পিচ দেখে, চূড়ান্ত পিচটা দেখে একাদশ ঠিক করা হবে। আচ্ছা হ্যাঁ সুমন, আমাদের অতিথি এম এম কায়সার, ওনার বোধহয় একটু কথা বলার আগ্রহ আছে আপনার সঙ্গে। এম এম কায়সার, আপনি? না, আমার মনে হয় ফাহিম ভাই আগে। আমি একটা প্রশ্ন করতে যাচ্ছি। সুমন, ফাহিম ভাই, বলছিলাম, জি বলেন, ভালো আছেন? জি ভালো আছেন আপনি? আপনি বলছিলেন যে রিপ্লেসমেন্টের কথা যেটা বললেন, তাসকিন কিংবা শরীফুল হয়তো আসতে পারে, সেটা জাকের আলী অনেকের জায়গায় যদি হয় তাহলে কি আমরা কি ধরে নিতে পারি যে শেখ মাহি ভেতরে থাকবে? আমরা কি আরো একজন অতিরিক্ত বলার নিয়ে খেলবো? সেটা হতে পারে, কারণ আমি একটু বলি, এখানে সেন্ট ভিনসেন্টের যে আর্নেস্ট ভ্যালি ক্রিকেট স্টেডিয়ামটা, এখানে আমরা গ্রুপ পর্বের ম্যাচগুলো তো দেখেছি, বিশেষ করে বাংলাদেশ এবং বাংলাদেশ নেদারল্যান্ড, বাংলাদেশ নেপাল এবং দক্ষিণ আফ্রিকা নেপালের ম্যাচটা যদি আপনারা একটু খেয়াল করে থাকেন, যেখানে বোলাররা কিন্তু সবসময় বাড়তি সুবিধা পেয়েছে। আর একটা জিনিস হলো, স্টেডিয়ামটার পাশে একদম সমুদ্র, সেখান থেকে যে বাতাস আসে, সেই বাতাসগুলো আসলে বোলারদের বল সুইং কিংবা একটু স্পিনারও বা পেস বোলারের সুবিধা পেয়ে থাকে। সেক্ষেত্রে বাংলাদেশকে একটা বাড়তি বোলার নিয়ে খেলার সম্ভাবনা বেশি, কারণ পিচের যদিও চূড়ান্ত বিষয়টা আসলে পিচ দেখেই সিদ্ধান্ত হবে, তবে বোলার একটা বাড়তি বোলার নিয়ে খেলানোর সম্ভাবনাই বেশি। আচ্ছা, আর আমাদের মানে ওপেনিং এ, ব্যাটিং এ ওপেনিং এ কোনো ধরনের কোনো অল্টারনেটিভ কোনো ভাবনা হচ্ছে বা এরকম কিছু জানতে পেরেছেন কি? না, ওটা জানতে পারিনি, বাট আসলে আমি একটু বলতে চাই ফাহিম ভাই, আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে এবার, যে আসলে আপনি তো অনেকদিন বাংলাদেশ ক্রিকেট টিমটাকে দেখছেন, এই শান্ত, লিটন এবং সৌম্য, আসলে এদের আর কতদিন আমরা এইভাবে টি-20-তে বোঝা হিসেবে টানতে পারি? এটা মানে এখন কি তাদের বাদ দিলে কি আমাদের খুব বেশি ক্ষতি হয়ে যায় দলের? টি-20 বিশ্বকাপ শেষে, এখনই না, মানে আসলে তো রান পাচ্ছে না, মানে বড় আসলে যদি রান করতে না পারে তাহলে আর কবে হবে সেটা? নাজমুল উদ্দিন ফাহিম, প্রশ্নটা আপনার কাছে। অবশ্যই এটা খুবই ফ্রাস্ট্রেটিং যে আমরা হতে পারে যে তিনজন চারজনের মধ্যে একজন হয়তো অফ ফর্ম থাকতে পারে, কিন্তু সবাই অফ ফর্মে চলে গেছে এবং সেটা একটা দারুণ আমাদের ব্যাকফুটে ফেলে দিয়েছে, কোনো সন্দেহ নেই। সো আমার মনে হয় যে কোনো উপায় নেই, বিশ্বকাপের পর বোধহয় এদেরকে আবার এক স্টেপ নিচে নামিয়ে হয়তো আবার খেলাতে হবে এবং সেখান থেকে যদি ওরা উপরে আসতে পারে। এটা যদি ওয়ান ডে ম্যাচ হতো, টেস্ট ম্যাচ হতো, ফিরে আসাটা সহজ হতো। কি টি-20-তে কয়েকটা বল দেখে তারপর আমি খেলা শুরু করব বা আমি একটু টাইম নেব, এই কোনো সুযোগই নাই। কিন্তু টি-20-তে আমরা জানি যে আমাদেরকে ইনস্ট্যান্ট খেলতে হয়, গিয়েই আমার রান করতে হয়। আমি হয়তো 8 রান বা 9 রান পার ওভারে করার চেষ্টা করছি, ওখানে আমার দুটো বল ডট দিয়ে একটু নিজেকে সেট করার কোনো সুযোগই নেই। সো এখন আলটিমেটলি যেটা দাঁড়িয়েছে, যারা অফ ফর্মে আছে তারা হয়তো সেটাই চায়, একটু দেখে নেই তারপরে খেলবো। আমাকে লিটন কুমার দাসকে আমরা দেখেছি একটা ম্যাচে প্রায় 10 বলের মাথায় গিয়ে সিঙ্গেল প্রথম রানটা নিতে দেখেছি। সো অফ ফর্মে গেলে ওই জিনিসটা চলে আসে কিন্তু। সো এটা দুর্ভাগ্যজনক বলতে হবে যে বিশ্বকাপে আমাদেরকে এই ভুগতে হয়েছে এদের কারণে, এবং আশা করবো যে ভবিষ্যতে আমরা যখন দল সিলেকশন করব আমরা শুধু নাম না দেখে এফেক্টিভ প্লেয়ার্স কারো হতে পারে। আমার একটা প্রশ্ন আছে, আমাদের হাতে কি যথেষ্ট বিকল্প আছে? যথেষ্ট বিকল্প, পরীক্ষিত বিকল্প বলতে যা বোঝায় তা নেই কিন্তু, এবং নেই কেন সেই প্রশ্নের উত্তরটা বোধহয় আমাদের খোঁজা দরকার। যাদের দায়িত্ব এটা রাখা, তারা কতটুকু এই কাজটা করেছেন এটা আমাদের খোঁজা দরকার। কিন্তু এটা কেন থাকবে না? আমরা যদি প্রত্যেকটা দেশে যাই, আমি নিশ্চিত নেপালে গেলেও নেপালেও নিশ্চয়ই আরও একজন দুজন ওপেনিং ব্যাটসম্যান নিশ্চয়ই বসে আছে যারা হাহুতাশ করছে খেলার সুযোগ পাচ্ছে না বলে। কিন্তু আমাদের এখানে কেন নেই? আমাদের কেন একজন অফ ফর্মের ব্যাটসম্যানকে নিয়ে যেতে হলো রিজার্ভ হিসাবে, হ্যাঁ না? যখন রেগুলার প্লেয়াররা, রেগুলার যারা 11-এ খেলছে তাদের মধ্যে কেউ খারাপ খেলছে, তারপরেও আমরা সাহস করে রিজার্ভে যে আছে তাকে খেলাতে পারছি না তার অফ ফর্মের কারণে। সো আমার মনে হয় সব কিছু একটা মেসি একটা অবস্থাতে আমরা দাঁড়িয়ে গেছি, এবং বিশ্বকাপ শেষ হলে হয়তো আমরা নতুন করে আবার শুরু করব, দেখা যাক পরে কিছু হয়। আমি এই বিষয়ে যা শুধু একটু যোগ করি, ফাহিম ভাই যে কথাটি বললেন সেটা একদম আমি এটার সাথে একমত। আর এই প্রবলেমটা কেন তৈরি হয়েছে? এই প্রবলেমটা তৈরি হয়েছে
যে আপনি অফ ফর্মের খেলোয়াড়কে নিয়ে গিয়েছেন, ভালো ওখানে গিয়ে একটা অপেক্ষায় ছিলেন যে তারা হয়তো একটা দুটো ম্যাচে ভালো পারফর্ম করে তার ফর্মে ফিরবেন, কিন্তু হয় কি যে আপনি ইন্টারন্যাশনাল ক্রিকেট কিন্তু আপনার অফ ফর্মে ক্রিকেটারদেরকে ফর্মে ফেরানোর জায়গা না। এখানে আপনি ফর্মে থাকবেন, আপনি ভালো পারফরমেন্স করবেন, সেরাটা দিবেন এবং ম্যাচ বের করে নিয়ে আসবেন। মাত্র অস্ট্রেলিয়া ইংল্যান্ডের ম্যাচটার রেজাল্ট হয়ে গেল 24 রানে, 24 বা 25 কত, হ্যাঁ তাই হবে, 24 রানে জিতে গিয়েছে। হ্যাঁ, অনেক বড় ব্যবধান, কোনো সন্দেহ নেই যে, এবং এটা বাংলাদেশ এবং আফগানিস্তানের জন্য খুবই আনন্দদায়ক একটা বিষয় আছে যে আফগানিস্তান যদি পরের ম্যাচে জিতে যায় নিশ্চিতভাবে তাদের রান রেটটা একটু এগিয়ে যাবে। বাংলাদেশও যদি জিতে তাহলে তাদের রান রেটটা মাইনাস থেকে প্লাসে আসবে, কিন্তু এখন হিসাব করতে হবে যে ঠিক কত ব্যবধানে জিতলে বা আফগানিস্তানকে কত রানে আটকে রাখলে বাংলাদেশ তারপরে কত ওভারের মধ্যে জিতলে পরাজয়ের মধ্যে নিশ্চিতভাবে আজকে সলতেটা কিন্তু এখনো জ্বলছে, নিশ্চিতভাবে এখনই হ্যাঁ জ্বলছে, ওটা জ্বলছে, কিন্তু ব্যাপারটা অত্যন্ত কঠিন, কারণ আমার মানে অস্ট্রেলিয়ার খুব বেশি পেছাবে না, এই যে 24 রানের ডিফিট তো অনেক বেশি পেছাবে না, আমরা -2, ওরা এখনো +2-তে আছে, হয়তো +1-এ থাকবে, রাইট। সো ব্যাপারটা সহজ না, কিন্তু যেটা আপনি বলছেন সলতেটা এখনো জ্বলছে, রাইট, সেটাই বললাম যে ওই সলতেটা জ্বলছে, এবং সেটা অন্যতম বিষয় কারণটা হলো যে আপনি আফগানিস্তান পুরো গ্রুপের এই খেলাটা জমিয়ে দিয়েছে, মানে নইলে দেখতেন যে আপনি খুব সহজভাবে অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়া তো চলেই গিয়েছে সেমিফাইনালে। ব্যাপারটা এরকম জায়গায় দাঁড়িয়েছে, যদি সাধারণ দর্শকদের কথা যদি আমরা একটু মাথায় রাখি, গ্রুপ 2 নিয়ে ওইরকম কোনো চিন্তাভাবনা মানে শেষ দিকে হয়তো ইংল্যান্ড বা সাউথ আফ্রিকা তারা হয়তো একদিন আগে হয়তো তারা কনফার্ম করেছে, কিন্তু তার আগে থেকে ওই গ্রুপটা নিয়ে আসলে অত ছিল না। একটা হচ্ছিল আমাদের পার্টিসিপেশন গ্রুপ 1-এ, প্লাস হচ্ছে হলো একটা অদ্ভুত সমীকরণ যে এ হলে ও চলে যেতে পারে, এই হলে ও যেতে পারে, সবকিছু মিলে গ্রুপ 1-এ কিন্তু একটু জমজমাট অবস্থা, রাইট, একদম পুরোপুরি জমিয়ে দিয়েছে না। এখানে সম্ভাবনা ছিল, কিন্তু এখন 24 রানে কিন্তু জিতেছে ভারত, সম্ভাবনা ছিল 40 রানে জেতারও সম্ভাবনা ছিল, কিন্তু লাস্টের দিকে একটু রান্না করলে 40 রানে তখন কিন্তু অস্ট্রেলিয়া বিপদে পড়ে যেতে পারত না। অস্ট্রেলিয়া সেটা জানতো, অস্ট্রেলিয়া সেটা নিশ্চিতভাবে অস্ট্রেলিয়ার ড্রেসিং রুম সেটা ম্যানেজ করেছে, জানানো হয়েছে যে তোমরা মানে বড় ব্যবধানে হারা যাবে না, যদি এই ম্যাচটা জিততে নাও পারো তাহলে রান রেটটা যেন যত বেশি কমিয়ে আনা যায় হারের ব্যবধানটা, তাতে আমরা এগিয়ে থাকবো। নিশ্চিতভাবে তারা এই ক্যালকুলেশনটাতে প্রত্যেক ওভারেই তারা এই ক্যালকুলেশন করেছে, এবং এখন বাংলাদেশ এবং আফগানিস্তান তাদের এই ম্যাচ নিয়ে পরিকল্পনার আগে কিন্তু ওইভাবে খেরো খাতা নিয়ে বসে যাবে আর কি। আপনি অঙ্ক কষতে হবে এখন, যে আফগানিস্তান বলবে যে তারা কত রানে জিতলে, আফগানিস্তান খুব সম্ভবত বেশি ব্যবধানে জেতার দরকার নেই তাদের, কারণ আফগানিস্তান যেহেতু আপনার এই অস্ট্রেলিয়া ম্যাচটা হেরেছে, তাদের রান রেটটা আরও নিচে নেমে এসেছে, কোনো সন্দেহ নেই। আর আফগানিস্তান যদি জেতে, আফগানিস্তানের যদি এখন মাইনাস রয়েছে, কিন্তু আফগানিস্তান যদি জেতে নিশ্চিতভাবে আফগানিস্তানের রান রেটটাও বাড়বে সেখানে। সো তাদের জন্য আমার মনে হয় আফগানিস্তানের জন্য এটা বড় সমস্যা হওয়ার কথা না, কিন্তু বাংলাদেশ দলের জন্য হবে। কারণটা হলো যে আমরা শুরু থেকে -2 হয়ে রয়েছি, সো এটাকে আপনি +2-তে যখন আনতে চাইবেন বা প্লাসে আনতে চাইবেন, আপনাকে অনেক বেশি পরিশ্রম করতে হবে এবং অনেক বড় ব্যবধানে জিততে হবে। সো বাংলাদেশ দলের সামনে এখন দুটো ইকুয়েশন, একটা হলো যে জিততেই হবে আফগানিস্তানের সঙ্গে, এবং কত ব্যবধানে জিততে হবে সেই ইকুয়েশনটা বের করে নিয়ে আসবে, যে কত রানে জিততে হবে সেটা একটা করতে হবে, অথবা আফগানিস্তানকে কত রানে আটকে রাখলে আমরা কত ওভারের মধ্যে জিতলে এই ইকুয়েশনে চলে যেতে পারবো। সো দুটোই মানে আপনার পারমুটেশন কম্বিনেশন করে তারপরে ম্যাচে নামতে হবে। সো সবকিছু মিলে এখন ক্রিকেট 22 গজের খেলা, মাঠের খেলা এখন কিন্তু অঙ্কের খেলা হয়ে গিয়েছে দুই দলের জন্য। মানে একদম পরিসংখ্যানের হিসাব, শুধু তাই না, সুতো ধরে পরিসংখ্যানের হিসাব হচ্ছে আর এরকম একটা অবস্থা। এবং স্যার আপনি এস এম সুমনের সঙ্গে কথা বলতে চেয়েছিলেন নাকি? হ্যাঁ সুমন কি আপনি লাইনে আছেন? আমি একটা প্রশ্ন করতে চাই আপনাকে। হ্যাঁ সুমন আছে। বলেন, শুনতে পাচ্ছি। আচ্ছা, এই ধরনের সিচুয়েশন যখন তৈরি হয় তখন ধরেন আপনার ক্যাপ্টেনও ভালো পারফর্ম করছেন না, ক্যাপ্টেন যে শেষ দুটো ম্যাচে যে পারফর্ম করেছেন সেটাকে তো ধরেন আপনি T20 ধাঁচের ক্যাপ্টেন্সি বলা যায় না, মানে ব্যাটিংটা বলা যায় না। তো আপনার কাছে কি মনে হচ্ছে যে এই ওপেনিংয়ে বাংলাদেশ দলের যে প্রায় সবগুলো ম্যাচেই বাংলাদেশ দল ব্যর্থ হয়েছে এখানে, তো আপনার কাছে বা টিম ম্যানেজমেন্টের কাছে কি মনে হয়েছে যে প্র্যাকটিসের ব্যাটিং এই ধরনটা দেখে যে ওপেনিং পুরো জুটিতেই একটা চেঞ্জ আনার কোনো পরিকল্পনা রয়েছে? আমাদের লাইনটা কি কেটে গিয়েছে? আপনি রাইট, আজকের ম্যাচে তো আজকের পরের তো আপনি আজকের ম্যাচে আসলে ওরকম আমরা দেখিনি এখন পর্যন্ত। কালকে দেখলাম যে অনুশীলন করছে, সব পুরো টিমই করেছে। এখন টিম ম্যানেজমেন্ট কোচিং নিক পোথাস বলছিলেন যে আসলে তারা একটা শেষ ম্যাচটা ভালো করতে চায়। এখন আমরা তো সবসময় আসলে বলি, বাংলাদেশ টিম সবসময় বলে যে আসলে ভালো করতে চাই, কিন্তু এই ভালোটা করতে গেলে যে মাঠে যে ধরনের পারফরমেন্স করতে হয় সেটার কিন্তু কোনো প্রতিফলন আমরা সুপার 8 পর্বের দুটি ম্যাচের একটি তো দেখিনি। আমার কাছে দেখে মনে হয়েছে যে কোনো ক্রিকেটার ম্যাচের মধ্যে ছিল বলে মনে হয় না। যে মাঠে যে খেলার, কাসের ভাই, ফাহিম ভাই দুজন আপনারা আরো ভালো বলতে পারেন, আপনারা ক্রিকেট খেলেছেন, দেখেছেন, সর্বোচ্চ লেভেলে নিয়ে কাজ করেন।
যেহেতু ফাহিম ভাই আরো ভালো বলতে পারবে, যে একটা বডি ল্যাঙ্গুয়েজ বলে একটা কথা থাকে, সেটা মাঠে আসলে আমার কাছে মনে হয়নি দেখে যে গত 2টা ম্যাচে। আর এই ম্যাচে আমাদের তো আসলে হারাবার কিছু নেই, অর্জন করার আছে। যদি আমরা জিততে পারি সেক্ষেত্রে আমাদের সেমিফাইনালের রাস্তাটা একটা বড় ব্যবধানে জিতলে হয়তো আমরা সেমিফাইনালে প্রথমবারের মতো ইতিহাস তৈরি করতে পারবো, যেটা সুপার 8 পর্বে করেছি। কিন্তু সেটার জন্য যদি একটা গ্যাম্বলিং নেওয়া যেতে পারে, ঝুঁকি নিলে, কারণ আমাদের তো এমনিও টপ অর্ডার ফেল, অমনিও ফেল, সব দিকেই টপ অর্ডার ফেল, কোনো ম্যাচে রান করতে পারে না। তো রিশাদকে নিয়ে যদি খেলানো যায়, এটা আমার পরামর্শ, মানে জাস্ট আমার ধারণা যে হতে পারে। যদি হয় তো খারাপ কি, এটা গ্যাম্বলিং করলে তো দোষ নেই, কিন্তু বাংলাদেশ টিম সেই কতটা সাহস দেখাতে পারবেন সেটা আসলে তাদের সিদ্ধান্তের বিষয়। নাজমুল, আপনি বোধহয় আমি ছোট্ট একটা প্রশ্ন করতে চাই। ফাইন যে শেষ ম্যাচের আমাদের জন্য পাওয়ার কিছু নেই তা কিন্তু নয়, কিন্তু হারানোর কিছু নেই তা কিন্তু নয়, আমাদের অনেক কিছু হারানোর আছে। দুটো ম্যাচে আমরা যেভাবে খেলেছি, তৃতীয় ম্যাচে যদি আমরা সেভাবেই খেলি, আমাদেরকে সারা পৃথিবী দেখবে একটা নিস্তেজ টিম হিসাবে, যারা ছোট্ট একটা লক্ষ্য নিয়ে এখানে এসছে, ওটা পরিপূর্ণ হতেই ওরা খুশি, তারপর ওরা ঘুমাচ্ছে। এই হিসাবে কিন্তু আমরা পৃথিবীতে পরিচিত হতে চাই না অ্যাজ এ ক্রিকেটিং নেশন। আমার প্রশ্নটা হচ্ছে যে লাস্ট যে ম্যাচটা আমরা খেলেছি সেখানে দল নির্বাচন, 2জন স্টিমার নেওয়া, পাওয়ার প্লেতে স্পিনারদের অতিরিক্ত ব্যবহার এবং পেস বোলারদের ব্যবহার করতে না পারা, এটা নিয়ে কোনো আলোচনা হয়েছে কি? এটা নিয়ে হয়েছে। প্রেস কনফারেন্সে সাকিব আল হাসানকে প্রশ্ন করা হয়েছিল যে টস জিতে, যে আমি যদি বলি, একটু শুরু থেকেই বলি যে ক্যাপ্টেনের সিদ্ধান্তটা আমাদের সবার কাছে মনে হয়েছে একটা ভুল নিয়েছে। কারণ ভারত টিম আমরা সবাই জানি বা সবাই জানে যে শক্তিশালী একটি ব্যাটিং লাইন আপ নিয়ে তাদের গঠিত। আপনি রোহিত শর্মা এবং বিরাট কোহলির মতো 2জন ওপেনারকে প্রথমে রান করার সুযোগ দিচ্ছেন বা তাদেরকে ব্যাটিংয়ে পাঠাচ্ছেন, আমাদের যেখানে বাংলাদেশ টিমের বোলিংটা নিয়ে যথেষ্ট সন্দেহান যে তাদের আপনি আবার একটা ব্যাটসম্যান বাড়তি নিয়েছেন, সেক্ষেত্রে আপনি একটা ফাস্ট বোলারকে বসিয়ে দিলেন, তাসকিনের মতো ফাস্ট বোলারকে। সেখানে আপনি একটা ব্যাটসম্যান বাড়তি নিয়ে আপনি ফিল্ডিং এর সিদ্ধান্ত নিলেন, সেখানেই তো সিদ্ধান্ত বলুন। তো সাকিব আল হাসানকে জিজ্ঞেস করা হয়েছিল যে এই বিষয়ে যে সাকিব জানে কিনা বা তাদের পরামর্শ কি ছিল। সাকিব আল হাসান বলেছেন যে তাদের যে এটা আলোচনা, শুধু সিদ্ধান্তটা হয়েছে কোচ আর ক্যাপ্টেন, এই ব্যাপারে তিনি কিছু জানেন না। তাকে এটাও জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি বোলিং এ সমর ইশাদ হোসেন বা কখনো পড়েন, সে বলছে এটা তো আসলে টিম ম্যানেজমেন্ট, ক্যাপ্টেনই সিদ্ধান্ত নিয়ে থাকেন মাঠে, কারণ ক্যাপ্টেনই ফাইনাল ডিসিশনটা মাঠে নিয়ে থাকেন। এখানে আসলে একটা মনে হচ্ছে কি টিমের কোথাও কারো সবার সাথে সবার যে একটা একটু মনে হয় মানে সামঞ্জস্যটা বা যে জেল ডাপটা হচ্ছে, সেই জেল ডাপটা মনে হচ্ছে না, আমাদের কাছে মনে হচ্ছে যেটা। আমরা এর মধ্যে একটা বড় খবর পেয়ে গিয়েছি, সেটা হলো যে বাংলাদেশ যে কোন ইকুয়েশনটা, সেই ইকুয়েশনটা আমি একটু জানিয়ে দিতে চাই। সেটা হলো যে আফগানিস্তান যদি শেষ ম্যাচে বাংলাদেশকে হারায়, তাহলে আফগানিস্তান কিন্তু চলে যাবে, কারণ তাদের পয়েন্ট 4। এই বিষয়ে কোনো সন্দেহ নেই। আফগানিস্তান তখন যাবে ভারতের সাথে সেমিফাইনালে। বাংলাদেশকে জিততে হবে। বাংলাদেশ যদি 160 রান করে, তাহলে বাংলাদেশকে জিততে হবে অন্তত 62 রানের ব্যবধানে। অনেক বড় একটা, সেটাই ফাইন ভাই যেটা বলছিলেন যে এটা অনেক বড় ব্যবধান, স্লিম চান্স রয়েছে একটা। এখন আপনাকে সেইভাবেই চেষ্টাটুকু করতে হবে। যদি বাংলাদেশ আগে 160 রান করে, তাহলে অবশ্যই কিন্তু অসম্ভব বলে আসলে 62 রানে ম্যাচটা জিততে হবে বাংলাদেশকে, তাহলেই বাংলাদেশ আপনার সেমিফাইনালে খেলবে। যদি আপনার ওই পরিমাণ আমরা এফোর্ট যদি দেওয়ার মতন, প্রথমত ছিল মনস্তাত্ত্বিক জায়গাটা যদি আমরা তৈরি করতে পারি, তার সঙ্গে যদি স্কিল যুক্ত করা যায়, অসম্ভব আসলে। তো আপনার মনে হয় যে এটা খুব একটা অসম্ভব কিছু হবে না? এর আগেও তো আমরা দেখেছি আফগানিস্তান কিন্তু আপনার 104 রানে হেরেছে ওয়েস্ট ইন্ডিজের কাছে। ওয়েস্ট ইন্ডিজ 216 রান করেছিল, আফগানিস্তান কিন্তু হেরেছে। এখন বাংলাদেশকে 160 রান কেন করবে? বাংলাদেশ যদি 200+ রান করে, সেক্ষেত্রে আপনি 62 রানের ইকুয়েশনটা আমি এভাবে দিলাম, আসছে দেখলাম ক্যালকুলেশন করে, যে 20 ওভারে যদি বাংলাদেশ 160 রান করে, তাহলে 62 রানে সেই ম্যাচটা বাংলাদেশকে জিতলে, তাহলে বাংলাদেশের পয়েন্ট 2 হবে, আফগানিস্তানের পয়েন্ট 2 হবে, অস্ট্রেলিয়ার পয়েন্টও 2 হবে। সেক্ষেত্রে রান রেটে বাংলাদেশ এই 2 দলের চেয়ে এগিয়ে থাকবে। ধন্যবাদ। আমাদের একটা বিরতির সময় হয়ে গেছে, বিরতির পর ফিরছি এবার আপনাদের কাছে। সুমন, আমরা একটা বিরতিতে যাচ্ছি, বিরতির পর আবার আপনাকে আমরা আমাদের সঙ্গে যুক্ত করব। প্রিয় দর্শক, সময় হয়ে গেল একটা বিরতির, ফিরবো অল্প সময়ের ভিতর, আশা করি সঙ্গেই থাকছেন। প্রিয় দর্শক, আপনাদের আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে। ধন্যবাদ বিরতির সময়টুকু আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা কথা বলছি টি-20 বিশ্বকাপ ক্রিকেট এবং বাংলাদেশ সব মিলিয়ে। আসছি আপনাদের কাছে। নাজমুল উদ্দিন ফাহিম, আপনার কাছে প্রথমে যাচ্ছি এই পর্বে যে প্রশ্নটা নিয়ে, সেটা হচ্ছিল যে আমাদের আজকে আলোচনার বিষয়টা তো জানেন যে আমরা বিষয়টি রেখেছি, কথা রেখেছি ক্রিকেটের বাঘ আরও পারত কি। সেই জায়গাটা থেকে একটি প্রশ্ন, যে ল্যান্ডমার্কটা দেওয়া ছিল আমাদের সামনে, সেটিতে আমরা পৌঁছেছি। তো এর পরের যে বাড়তি চাওয়া জায়গাটুকু, সেটা কি কতটুকু যৌক্তিক কারণে তৈরি হয়েছে, নাকি একটা দেশপ্রেমের জায়গা থেকে আসলে সেরকম ভাবছি? একটু আপনার বিশ্লেষণটা শুনতে চাই। না, যৌক্তিক কারণে বলতে মানে
সুপার 8 পর্ব পর্যন্ত আমাদের খেলার একটা লক্ষ্য ছিল, আমরা সেখানে পৌঁছেছি। আমরা কিন্তু এখন আরো বেশি চাইছি দলের কাছে। এই চাওয়াটা দেশপ্রেমের জায়গা থেকে নাকি আসলে কোথাও না কোথাও কোনো সম্ভাবনার জায়গা দেখছেন, যৌক্তিক কারণ দেখছেন? আমি এটার সাথে একেবারে একমত না। আজকে তামিম ইকবালেরও একটা ইন্টারভিউ আমি শুনছিলাম, ওর একটা মন্তব্য শুনছিলাম যে আমাদের মতো একটা দল যখন বিশ্বকাপ খেলতে যাবে ওরা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হতে যাবে। কারণ ওই মানসিকতা থাকলে জিনিসটা যেটা হয় যে আপনি ইউ স্ট্রেচ ইউর সেলফ টু দি ফুলেস্ট। আপনি যদি নিজেকে আটকে রাখেন একটা জায়গায়, আমি এটুকু বললে খুশি, আপনি দেখবেন শুরু থেকে নিজেকে গুটিয়ে রাখবেন। কিন্তু যখন আপনি অনেক বড় করে ভাববেন, যেটা ভাবতে পারছে আফগানিস্তান, তখন আপনি নিজেকে নিজের ইনস্টিংক্টের যা কিছু আছে সব কিছু আপনি ঢেলে দিবেন কিন্তু মাঠে। এই কারণেই আমি এই সুপার 8 ওঠার পরে যে আমাদের যে খেলা, আমাদের আচরণ বা আমাদের অ্যাপ্রোচ, সেটা একেবারেই আমার ভালো লাগেনি। 50 রানে অল আউট হয়ে গেলে কিন্তু কিছু যায় আসে না একটা দল। কিন্তু যদি আমরা দেখি যে হ্যাঁ ওরা আক্রমণ করার চেষ্টা করছে, ভালো করে খেলার চেষ্টা করছে, কিন্তু পারেনি 50 রান, ঠিক আছে, যেটাকে আমরা এক কথায় লড়াই বলি। হ্যাঁ, লড়াই বলি যেটাকে, সেটা যদি করে তাহলে কিন্তু কোনো আপত্তি নেই। কিন্তু সেটা করতে দেখিনি আনফর্চুনেটলি। এবং এটা আমরা সাকিব আল হাসান নিজেও স্বীকার করেছে, দলের ক্যাপ্টেনও নিজে স্বীকার করেছে যে আমরা সেই জিনিসটা করতে পারিনি। সেটা দারুণ দেখতে খারাপ লেগেছে এবং এটা আমাদের সবাইকে হার্ট করেছে, টু বি অনেস্ট, সেই জিনিসটা। সো এটা আবেগের জায়গা না, কিন্তু এখানে আমরা একটা উদ্দেশ্য নিয়ে ওখানে গেছি, আমাদের একটা মিশন। এটা আমরা এখন পৃথিবীতে ক্রিকেট নেশন হিসাবে আমাদের অবস্থানটা কোথায়, এটা নট অনলি পয়েন্ট কতগুলি পেলাম বা নেপালও কিন্তু সবার হৃদয় জয় করেছে, কিন্তু ওরা বোধহয় একটা পয়েন্টও পায়নি, না কোনো পয়েন্টই পায়নি, ওরা একটা পয়েন্টই পায়নি। কিন্তু ওদের অবস্থান থেকে ওরা সারা পৃথিবীকে দেখিয়েছে ওরা ক্রিকেটকে ভালোবাসে, ওরা ক্রিকেট জানে, ক্রিকেট মাঠে ওরা লড়াই করতে চায়, এই জিনিসটা কিন্তু ওরা দেখিয়েছে। কিন্তু সো এটা কিন্তু দারুণ একটা জিনিস ওরা প্রদর্শন করলো সারা পৃথিবীকে। সেই জিনিসটা আমরা দেখাতে, আমরা হয়তো চ্যাম্পিয়ন দল নই এই মুহূর্তে পৃথিবীতে, কিন্তু আমাদেরও ক্রিকেটেরও একটা জায়গা আছে, আমাদের একটা ইমেজ আছে, সেটাকে আমরা দেখাতে চাই। কিন্তু সেই ইমেজটা যেন এমন না হয় যে এই দলটা ছোট্ট একটা লক্ষ্য নিয়ে এসেছিল, ওটা পরিপূর্ণ হয়ে গেছে এবং ওরা এখন একটা নিস্তেজ একটা দল, এটা যেন না হয়। একই বিষয় স্যার, আপনার কাছে শুনতে চাই। আমি এখানে একটা জিনিস শুধু যোগ করতে চাই। দেখুন, অস্ট্রেলিয়ার সাথে যদি আফগানিস্তানের সাথে এই দলের সাথে যদি এখন ইংল্যান্ডের খেলাও হয়, ভারতের খেলাও হয়, কেউ কিন্তু বলতে পারবে না যে ভারত জিতবে বা গ্যারান্টি নিয়ে বলতে পারবে না যে ইংল্যান্ড জিতবে। একটা কম্পিটিশন, একটা লড়াই হবে। আফগানিস্তান জিততে পারে বা আফগানিস্তান বড় একটা ধরনের চ্যালেঞ্জ দিতে পারে এই দুই দলকে। সেই বিষয়টা বা সেই সম্মানটুকু তারা কিন্তু আদায় করতে পেরেছে। কিভাবে? ক্রিকেট খেলে, মাঠে পারফরমেন্স করে। সেটা কিন্তু বাংলাদেশ এখন পর্যন্ত করতে পারেনি এবং সেটা করার সম্ভাবনা বা সুযোগ বাংলাদেশ দলের সামনে ছিল। কেন পারেনি সেটা আমার মনে হয় যে দল যখন আসবে নিশ্চিতভাবে ক্রিকেট বোর্ড সেটা নিয়ে চিন্তা করবে। তবে পারেনি এবং কেন হয়নি সেটার জন্য কিন্তু আপনি কোচ যে কথাটি বলেছেন, আমার মনে হয় যে সেখানেই আপনি পুরো জিনিসটা লুকিয়ে রয়েছে। আপনি সুপার 8-এ ওঠার সময় কোচ বলে দিয়েছেন, সুপার 8-এ কোনো ম্যাচ শুরু হওয়ার আগে কোচ বলে দিয়েছেন যে এখন আমরা যা পাবো সেটা বোনাস। তো তার মানেটা হলো যে আপনার স্বপ্নের পরিধিটি ছিল কিন্তু ওই গ্রুপ পর্যায় পর্যন্ত। এখন আপনি যেটা পাবেন বোনাস বলতে কি বোঝাচ্ছেন? যে আপনি আর সামনে না বাড়লেও চলবে, যা পাবো সেটাতেই আমাদের চলবে। স্ট্রেট কিন্তু তাই, জিনিসটা কিন্তু তাই হয়েছে। সো আমার মনে হয় যে এই স্বপ্নটাই আমরা দেখি নেই, যে একটা বড় স্বপ্ন দেখতে হবে। তা আপনি বলাই হয়ে থাকে যে মানুষ তার স্বপ্নের সমানই বড়। তো আপনার স্বপ্নের পরিধিটা যদি ছোট থাকে তাহলে তো আপনি ঘুমিয়েই স্বপ্ন দেখবেন, আপনি কিন্তু ওই স্বপ্ন সফল করার জন্য যে জেগে থাকতে হয় সেই পরিশ্রমটুকু করবেন না। বাংলাদেশ দলের অস্ট্রেলিয়া এবং ভারতের সাথে ম্যাচটা দেখে, ব্যাটিংটা দেখে তাই মনে হয়েছে। একজন ওপেনার কেন আপনার 26 বলে 16 রান করবেন? দ্যাট মিনস হি ওয়ান্ট টু ব্যাক ইন ফর্ম। তো ফর্মে ফেরার জন্য আপনি দলটাকে, এই ইন্টারন্যাশনাল ক্রিকেটটাকে ইউজ করতে পারেন না, আপনাকে এটা দলের জন্য খেলতে হবে। তো এটা আমার মনে হয় যে এটা ছোট ছোট কম্পোনেন্ট এবং এটাই আমার মনে হয় যে আপনি দেখবেন যে বাংলাদেশ দলকে 140 রান 145 রান করে আমরা সন্তুষ্ট থাকছি। কেন? থাকার তো কোনো প্রশ্নই আসে না। আপনাকে যদি এখানে 200 রানের টার্গেটও থাকে, আপনাকে শেষ বল পর্যন্ত চেষ্টা করতে হবে, কিন্তু আমরা তো হেরে যাচ্ছি অর্ধেক পথেই। তো আপনি যখন অর্ধেক পথেই হেরে যাবেন, দেখুন আপনি একটা 100 মিটার যখন দৌড় দিবেন সেখানে 10 জন দৌড়ায়, সবাই কিন্তু আপনার ফার্স্ট হয় না, কিন্তু 1 থেকে 10 জন যে লেনে দাঁড়ায় থাকে তাদের সবার মধ্যে কিন্তু তাগিদটা থাকে যে আই উইল বি দ্য ফার্স্ট, আমাকে ফার্স্ট হতে হবে। কিন্তু আপনি যদি ওখানে লেনে দাঁড়িয়ে যদি মনে করেন যে না আমি 10ম হলেও কোনো সমস্যা নেই, আমি অলওয়েজ ব্যাক বেঞ্চার, আমার কোনো প্রবলেম নেই, আমি যদি এখানে থাকি, তাহলে তো আপনি জীবনে কোনোদিনই সামনে বাড়তে পারবেন না। সো আমার মনে হয় যে স্বপ্ন দেখতে হবে এবং সেটা কিন্তু বাস্তবভাবে, এবং সেটা কিভাবে সফল করতে হবে, সেটা কিভাবে এক্সিকিউশন করতে হবে সেটাও কিন্তু আপনাকে জানতে হবে। আফগানিস্তান পারছে, নেপালের কথা যে ফাহিম ভাই বললেন, দেখুন নেপাল একটা ম্যাচও জিততে পারেনি, কিন্তু নেপাল প্রত্যেকটা ম্যাচের শেষ পর্যন্ত যেভাবে ফাইট দিয়েছে, যেভাবে লড়েছে, সেটাই কিন্তু তাদের ক্রিকেটটাকে অনেক দূর এগিয়ে নিয়েছে। বাংলাদেশের সাথে তারা একদম শেষ মুহূর্তে এসে হেরেছে। সাউথ আফ্রিকাকে তারা 1 রানে সাউথ আফ্রিকার কাছে হেরেছে ম্যাচটা, অভিজ্ঞতার কারণে হেরেছে ম্যাচটা, অনভিজ্ঞতার কারণে। কিন্তু তারা যে লড়াইটা করেছে, এই লড়াইয়ের জিনিসটাই তো বাংলাদেশ দলের মধ্যে আমরা অনুপস্থিত দেখেছি। সুপার 8-এর কথা আমি বলছি। আপনি গ্রুপ পর্যায়ে আমরা যে ম্যাচ খেলেছিলাম সাউথ আফ্রিকার সাথে, যে ম্যাচটা আমরা 4 রানে হেরেছিলাম, সেখানে ভালো লড়াই একটা হয়েছিল।
কিন্তু তারপরে যখন আমরা সামনে বাড়ার জন্য যে আপনার বিষয়টা, যেটাতে আরও বেশি আপনি গ্রুপ পর্যায়ে থেকে সুপার 8-এ এসেছে 12টি দল, দ্যাট মিনস আপনি 8টি দল, 12টি দল আপনার ছিটকে পড়েছে। তার মানে এটা হলো যে আপনি এই বিশ্বের টি-20 খেলে সেরা 8টি দলের একটি। তো আপনাকে এই জায়গাটায় এসে আরও সামনে বাড়ার জন্য তো আপনাকে আরও বেশি এনহ্যান্স করতে হবে, আপনাকে আরও বেশি মানে স্পিরিট নিয়ে খেলতে হবে। এই প্রসঙ্গে একটা বিষয়, এই বিষয়টি নিয়ে একটু কথা বলতে চাইব নাজমুল আবেদিন ফাহিম আপনার সঙ্গে। সেটা হচ্ছে যে আমাদের একজন কোচিং স্টাফ নিক পোথাস, উনি একটা বিষয় বলেছেন যে আমাদের পাওয়ারের ঘাটতিটা। আপনার কি মনে হয়? এবং উনি রেস প্রসঙ্গে বলেছেন যে কোনো কোনো নেশন, যেমন উনি ওয়েস্ট ইন্ডিজের কথা বলেছেন যে ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়রা ছিল ওরা জন্মগতভাবে এক ধরনের পাওয়ার ওরা পেয়ে থাকে ফিজিক্যাল এতে। বলছে আমাদের এই পাওয়ারের একটা ঘাটতি আছে, অন্তত ব্যাটিংয়ের ক্ষেত্রে এটা উনি দেখছেন। আপনার এই বিষয়ে এটা আছে, উনি আর্ন করতে হবে বলছেন, উনি বলছিলেন যে আমাদেরকে এটা আর্ন করতে হবে, এই জায়গায় ঘাটতিটা আছে। না, পাওয়ারের ঘাটতি আছে, কিন্তু মানে 6 মারার জন্য যতটুকু পাওয়ার দরকার সেই পাওয়ার যে আমাদের নেই তা না। আমাদের তহিদ হৃদয় কিন্তু 6 মারে, আমাদের কিন্তু রিশাদও দেখিয়ে দিয়েছে যে 6 মারা যায়। কিন্তু ওয়েস্ট ইন্ডিজে হয়তো সবার মধ্যেই সেই শক্তি আছে, আমাদের হয়তো সবার মধ্যে সেই শক্তি নেই। কিন্তু আমার মনে হয় আমাদের টেকনিক্যাল সমস্যা আছে, আমাদের যে মনস্তত্ত্ব, আমরা খেলা শিখেছি কিন্তু 50 ওভার ক্রিকেট খেলার জন্য কিংবা 4 দিনের ক্রিকেট খেলার জন্য। টি-20 খেলাটা আমার মাথায় নিয়ে কিন্তু আমাদের খেলোয়াড়রা বড় হয়নি। এখনকার জেনারেশন হয়তো ওটা নিয়ে আস্তে আস্তে বড় হচ্ছে, কিন্তু এখন যারা খেলছে, আমাদের সাকিবদের কথা বলি, মাহমুদুল্লাহদের কথা বলি, এমনকি লিটনদের কথাও যদি বলি, ওরা কিন্তু টি-20 মাথায় নিয়ে বড় হয়নি, ওরা টেস্ট ক্রিকেটার হতে চেয়েছে, 50 ওভারের ক্রিকেটার হতে চেয়েছে। তো তাদের ওভারঅল মেকআপ, এটা কিন্তু শরীর মন সব ইন্দ্রিয় সব মিলিয়ে কিন্তু ওই পাওয়ারটা আসে। একজন বক্সার আপনার মতো একজন এই শারীরিক ফিচারের একজন লোক একটা দুর্দান্ত বক্সার হতে পারে, কিন্তু যে পাঁচটা করবে লোকটার উঠতে পারবে না, অথচ আপনার চাইতে দ্বিগুণ শক্তি আমার ঘুষিকে তার কিছুই হবে না। সো এই জিনিসটা হচ্ছে যে ইনস্টিংক্টিভ যে ব্যাপারগুলো আছে সে সব কিছু মিলিয়ে ওই পাওয়ারটা জেনারেট করার ব্যাপার হয়, যেটা আমরা তহিদুদের মধ্যে দেখতে পারি। ও বোধহয় সবচাইতেই ক্ষীণকায়, ওজন বোধহয় ওরই সবচাইতে কম এই দলে। সো আমার মনে হয় আমি পুরোপুরি একমত না, পাওয়ার হলে ভালো, কিন্তু আমার মনে হয় আমাদের শেখার মধ্যেও যথেষ্ট সমস্যা আছে। আমরা যেভাবে খেলাদের শেখাই সেটার মধ্যে সমস্যা আছে। এবং যারা বিদেশ থেকে যারা আমি অনেককে দেখেছি বিদেশ থেকে আমাদের অনেক খেলোয়াড়দেরকে নিয়ে চেষ্টা করেছে, এবং তারা সুন্দর করে একটা এক্সকিউজ দিয়ে পরে চলে গিয়েছে যে এদের মধ্যে সেই পাওয়ার নেই, এদের জেনেটিক প্রবলেম আছে, এদের খাবার দাবার অসুবিধা আছে, তাদের অযোগ্যতার কথাগুলি তারা কেউ বলেনি, এবং আমরাও সেটাতে যাইনি, যেহেতু বিদেশি তাদের কথা আমরা সবসময় মেনে নিয়েছি। তো আমার মনে হয় যে আমাদের পক্ষে সেটা করা সম্ভব। আমরা যদি ঠিক প্লেয়ার পিক করি, তাদের ভালো নিউট্রিশন দিই এবং তাদের ভালো শেখাই, প্রশিক্ষণটা যদি ঠিক থাকে এই খেলার উপযোগী করে, আমাদের পক্ষে সম্ভব এবং খুব দ্রুত এটা চেঞ্জ করে ফেলা সম্ভব। আমাদের আলোচনা চলবে, আরেকটা বিরতির সময় হয়ে গেছে, তারপর ফিরছি আবার আপনাদের কাছে। প্রিয় দর্শক, ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারের সময় হলো আরও একটা বিরতির। ফিরবো অল্প সময়ের ভেতর, আশা করি সঙ্গেই থাকছেন। প্রিয় দর্শক, আপনাদের আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে। ধন্যবাদ বিরতির সময়টুকু আমাদের সঙ্গে থাকার জন্য। ম্যাম কাছে এবার ফিরছি আপনার কাছে। আমরা তো সম্ভাবনার হিসাব নিকাশগুলি একটু সেরেই ফেললাম, আমরা আশাবাদীও, অন্তত এই আলোচনায় সবাই আশাবাদী যে একটা কিছু ভালো কিছু হোক, আর হলে তো সবাই খুশি হবে। একটু আমাদের দলকে ঘিরে যে সমালোচনাগুলো হচ্ছে সেই জায়গায় আমাদের কিছু রিমেডির ব্যাপারগুলো জানতে চাই আপনাদের কাছ থেকে। ফাহিম ভাই যেটা বললেন আমার মনে হয় যে এটা অ্যাবসলিউটলি সত্য, যে আসলে আমাদের টি-20 জেনারেশনই নেই। টি-20 খেলার জন্য যেরকম জেনারেশন ক্রিকেটার দরকার সেটা ফাহিম ভাই কিন্তু আরও ব্যাখ্যাও করে দিয়েছেন। আমরা কিন্তু 2007 সাল থেকে প্রথম আসর থেকে টি-20 বিশ্বকাপের থেকে খেলছি, কিন্তু এখন পর্যন্ত মানে কোনো বিশ্বকাপে সেটা আমরা ন্যূনতম সম্ভাবনা জাগাতে পারিনি যে আমরা ভালো দল তৈরি হচ্ছে। দূরে যাওয়ার তো মানে কাছাকাছি যাওয়ার তো অনেক, ট্রফির কাছাকাছি যাওয়া তো অনেক দূরের প্রশ্ন। তো এত লম্বা সময় ধরে যখন আপনি পারলেন না, কেন পারলেন না সেটা খোঁজ করে নেওয়াটা কিন্তু ক্রিকেট বোর্ডের উচিতটা ছিল, এবং সেখানে তারা আমার মনে হয় যে যেভাবে গবেষণা ভিত্তিক একটা অনুসন্ধান করা উচিত ছিল সেরকমভাবে এটা হয়নি দেখে আজকে এই পর্যায়ে আমরা চলে এসেছি। এবং আমাদের যে পরে ক্রিকেট শুরু করেছে বা পরে আরও কম অনুন্নত দেশ, যারা ধরেন আপনি যাদের মাঠ নেই, যাদের এখানে আপনার যুদ্ধবিধ্বস্ত অবস্থায়, তারা কিভাবে এই উঠে আসলো এবং তারা হোম গ্রাউন্ড হচ্ছিল অন্য দেশে নিয়ে তাদেরকে প্র্যাকটিস। এবং আমাদের তো ধরেন আপনি টাকারও সমস্যা নাই, আমাদের এখানে প্রচুর আপনি বিদেশি যে কোচ যারা রয়েছেন তাদেরকে তো আমরা বিস্তর টাকা দিয়ে এখানে দিচ্ছি, এবং তারা এক একটা ব্যাখ্যা যে দাঁড় করাচ্ছেন এক একটা সিরিজ শেষের পরে, আমার মনে হয় সেটার জবাবদিহিতা চাওয়ার জন্য ক্রিকেট বোর্ডের একটা সময়টুকু চলে এসেছে। সর্বশেষ যে ব্যাখ্যাটা নিক পোথাস দিয়েছেন তার মানে তো হলো যে আপনি পাওয়ার ক্রিকেটার আমাদের নেই, আমাদের কি তাহলে কি এখন ক্রিকেট খেলার জন্য কি আপনার বডি বিল্ডার ক্রিকেটারকে আনতে হবে? আমাদের 11 জন ক্রিকেটার কি পোলার্ডের মতো সেরকমভাবে আপনার বিশাল দেহি হতে হবে? নট নেসেসারি।
ফাহিম ভাই তো খুব চমৎকার করে ব্যাখ্যা দিলেন যে সবচেয়ে ক্ষীণকাই ছেলেটা যে তাহিদ হৃদয়, দেখলে মনে হবে টিংটিংয়ে ছেলে, কিন্তু সে কত সুন্দর দূরের ছক্কা মারে, কিভাবে মারলো। বিষয়টা হলো যে আপনার টেকনিক, অ্যাটিটিউড, শর্ট সিলেকশন এবং প্ল্যানিং। আপনার দেখবেন যে অনেক সময় কিন্তু আপনার আজকে যে মাঠে খেলাটা হয়েছে ওয়েস্ট ইন্ডিজ এই আপনার এই অস্ট্রেলিয়া আর ভারতের, এই মাঠটা কিন্তু আপনার পুরা ফাঁকা মাঠ, খালি মাঠ, মাঠের চারিদিকে দেখবেন যে আপনি গ্যালারিজ এমন নেই এবং প্রচুর বাতাস, খুব উইন্ডি। আপনি খেলতে নামলে এখানে কিন্তু আপনাকে চিন্তা করতে হবে যে আপনি বাতাসের এগেনস্টে শট খেলবেন নাকি বাতাসের অনুকূলে শটস খেলবেন, সেটাও কিন্তু বিষয় রয়েছে। সো যেদিকে বাতাসের অনুকূল রয়েছে আপনি কিন্তু ছক্কা মারার জন্য সেই অংশটুকু বেছে নেবেন। সেটা হলো গিয়ে আপনার কিন্তু আপনার গেম প্ল্যানার বা অ্যানালিসিস যারা করেন তারা কিন্তু এটা বের করে দেবেন আপনাকে। এবং আপনি দেখবেন যে এর আগে কিন্তু তাই হয়েছে। ডিকক যে ম্যাচে আপনার প্রায় 80+ রান করেছেন, সেখানে তিনি যতগুলো ছক্কা মেরেছেন সবগুলো কিন্তু আপনার বাতাসের অনুকূলে যখন ছিল তখন কিন্তু ছক্কাগুলো হাঁকিয়েছেন তিনি। দ্যাট মিনস এইগুলোও কিন্তু বিষয়। আপনি বল করার আগে বলার কিন্তু আপনি দেখবেন যে একটা ধুলো নিয়ে এরকমভাবে উড়ান যাতে আপনি দেখেন যে তিনি বাতাসটা কোন দিকে যাচ্ছে, সেই অনুযায়ী তিনি কিন্তু ফিল্ড সেট আপটা করেন এবং সেই অনুযায়ী তিনি যদি তার অনুকূলে থাকে তাহলে সেই অনুযায়ী তিনি কিন্তু আপনি ডিপ মিড উইকেটে ফিল্ডার রাখেন, যে তিনি জানেন যে এদিকে শর্টস আসলে আপনি বাউন্ডারি ক্লিয়ার হবে না, ক্যাচ হবে। সো এই বিষয়গুলো কিন্তু আপনি খুবই ইম্পর্টেন্ট বিষয়। সেটা আপনি না করে যদি আপনি বলেন যে আপনার পাওয়ার বাড়াতে হবে, আপনার মাসল বিল্ড আপ করতে হবে সবাইকে, তাহলে আপনার বডি বিল্ডার বানাতে হবে। তো বডি বিল্ডাররা যদি ক্রিকেট খেলতে পারতো তাহলে তো, আমি কাউকে মেনশন করে বলছি না, কিন্তু এটা দিস ইজ রং পলিসি এবং ভুল যুক্তি আপনার দাঁড় করানো হচ্ছে। নাজমুল আবেদিন ফাহিম, আমরা আলোচনার শেষ পর্বে এসে গেছি, যাচ্ছি আপনার কাছে। যে আক্ষেপটা আমাদের দল নিয়ে কথা বলতে গেলে আমাদের ভেতর থেকে বেরিয়ে আসে, যে প্রশংসাটা আমরা আফগানিস্তানকে করি, যে প্রশংসাটা আমরা নেপালকে করি, যেটা আমরা আমাদের দলকে নিয়ে করতে পারি না, সেই জায়গাগুলোতে একটু আপনার ব্যাখ্যাটা শুনতে চাই, কিভাবে কেমন করে আমরা সেই জায়গায় যেতে পারি। আমি খুব ছোট্ট করে বলি, টি-20 ক্রিকেট এখন একটা বাস্তবতা, এটা খেলতে হবে। কিন্তু আমাদের ধারণা ছিল টি-20 খেলা মানে হচ্ছে যে টেস্ট ক্রিকেট বা 50 ওভার ক্রিকেটার সব নষ্ট হয়ে যাবে, যে কারণে প্রথমে আমরা এটাকে অ্যাকসেপ্ট করতে চাইনি। একটা দীর্ঘ সময় এটাকে আমরা অ্যাকসেপ্ট করিনি, কিন্তু বোর্ডের আমাদের কোনো প্রোগ্রামই নেই সেই অনুযায়ী। আমরা শুধু বিপিএল করেছি। তো বিপিএলে কি হয়, আমাদের দেশের 6 জন ক্রিকেট খেলে, বিদেশি 5 জন ক্রিকেট খেলে, তাহলে হাতে গোনা দেশের কয়েকজন সুযোগ পায় এবং বিদেশিরাই মূল জায়গাগুলিতে খেলে। কিন্তু টিম যখন বিপদে পড়ে ওরা ব্যাটিং করে, টিম যখন বিপদে পড়ে ওরা বোলিং করে। তার মানে কী ধরো ক্রাইসিস ম্যানেজমেন্টগুলি ওরা করে, আমরা করি না। তাহলে এখান থেকে খেলাটা কে শিখে যাচ্ছে? ওরা, আমরা না। কিন্তু এটা হলো একটা জিনিস। আর এই বিপিএল খেলতে যখন আমাদের প্লেয়াররা আসে, ওরা কোত্থেকে আসে? ওরা 4 দিনের খেলা খেলে, একটু ভালো খেলেছে এখানে আসে, 50 ওভারের খেলা খেলে ওখানে ভালো খেলে এখানে আসে। কেউ কিন্তু টি-20 খেলাটা শিখে এখানে আসে না। আমাদের যদি নিচে আরও টি-20 খেলার সুযোগ থাকতো, তাইলে ওদের পরে যারা আছে, পরের লেয়ারে যারা আছে, তারা টি-20 ক্রিকেটটা কি বুঝে তারপর বিপিএলে আসতো এবং তারা আরও বেটার জায়গা নিতে পারতো, বেটার রেসপন্সিবিলিটি ফুলফিল করতে পারতো। সো একটা বড় সমাধান হচ্ছে যে আমাদেরকে আরও টি-20 ক্রিকেট ঢুকাতে হবে। এবং টি-20 ক্রিকেটে কিন্তু আপনি ফিটনেস বলেন, ফিল্ডিং বলেন, খেলার যে ট্যাকটিক্যাল বিষয়গুলি আছে, খেলার যে মেন্টাল প্রেশারের সাথে অ্যাডজাস্টমেন্ট করার ব্যাপারগুলি আছে, যেটা সব খেলার সাথে সম্পর্কিত, এই সব কিছু কিন্তু এক্সট্রিম পর্যায়ে শেখার সুযোগ আছে। কিন্তু অন্য সবগুলো দেশ কিন্তু টি-20 থেকে ওদের ওয়ান ডে টেস্টে অনেক কিছু নিয়েছে, আমরা কিছু নেইনি। ইংল্যান্ড যে এখন টেস্ট ক্রিকেট খেলে যেভাবে, এটা কেমন করে এসছে? এখান থেকে যেটা এসছে এবং সব দেশ আস্তে আস্তে, ইন্ডিয়াও তাই করছে। প্রত্যেকটা দেশ এই প্রভাবগুলি কিন্তু আমরা টেস্টে পর্যন্ত দেখতে পাচ্ছি। ওদের ট্যাকটিক্যাল ব্যাপারগুলি, ফিটনেস কিংবা খেলার অ্যাপ্রোচ চেঞ্জ হয়ে গেছে। আমাদের কিন্তু কিছু হয়নি, কারণ আমরা ওখান থেকে কিছু নেওয়ার চেষ্টা করিনি। আমরা মনে করেছি এটা করলে সব খারাপ হয়ে যায়, যে হয় না একটা গদবাঁধা কথা, সেই গদবাঁধা কথাতে আমরা চলে গেছি। এটা বলতে আমাদের সবার খুব ভালো লাগে, আমরা খুব এলিগেন্ট ফিল করি। এটা একটা রাবিশ খেলা আমি দেখিই না, এটা বলে ওয়ারেস এইটাই খেলা। এটা করেই সবাই আমাদেরকে, বললাম না, 12টা বাজিয়ে দিচ্ছে। হ্যাঁ, আপনি স্কিল ডেভেলপমেন্ট করতে হবে। ক্রিকেট টি-20-র জন্য যে স্কিল ডেভেলপমেন্টের বিষয়, সেটা কিন্তু আমরা করতে পারছি না। আপনি দেখবেন যে এখনকার টি-20-তে আপনি ম্যানুফ্যাকচার শট খেলা হচ্ছে। আজ থেকে 20 বছর আগে যদি কেউ বলতো যে পেরিস্কোপ শট খেললে আপনি রান পাবেন, তাহলে তাকে বলা হতো যে তিনি বোধহয় ক্রিকেটের ব্যাটিংয়ের বেসিকটাই নষ্ট করে দিচ্ছেন। আজ থেকে আপনি স্কুপ শট খেলার কথা যদি বলতো, রিভার্স সুইপ খেলা হচ্ছে। আপনি এই যে আপনার মানে ম্যানুফ্যাকচার্ড শট যেটা আপনি প্রস্তুত করছেন, তৈরি করছেন, কেন তৈরি করছেন? সিচুয়েশন ডিমান্ড করছে। তো আমরা এই জিনিসগুলো করতে পারিনি এবং এই কারণে আপনি রেমেডির কথা বলছিলেন। আমার মনে হয় যে আমাদের টি-20 জেনারেশনই নেই। অতএব এই জেনারেশন তৈরি করতে হলে ইউ হ্যাভ টু ইনজেক্ট সাম নিউ ব্লাড।
সো অ্যান্ড সিম্পল। আপনি অনেক ম্যাচ খেলে ফেলেছেন, 100টার মতো অভিজ্ঞতা অনেকের রয়েছে, কিন্তু তারপরও তারা পারছেন না, দ্যাট মিনস তারা আর তাদের পক্ষে করা সম্ভব না। এটা জানার জন্য তো আপনার আর বেশি দিন অপেক্ষা থাকার কোনো প্রয়োজন নেই। সো অবশ্যই আপনাকে এখানে নতুন ব্লাড ইনজেক্ট করতে হবে, তাহলেই আপনি দেখবেন যে সামনের যে টি-20 বিশ্বকাপ যেগুলো রয়েছে সেখানে আপনি হয়তো সাফল্য পেতে পারেন। তবে সেটার জন্য আপনাকে এখন থেকে শুরুটা করতে হবে। ধন্যবাদ আপনাদের দুজনকে প্রাণবন্ত আলোচনায় অংশ নেওয়ার জন্য। আর ঘন্টা 5-6 পরই আমাদের ম্যাচ আফগানিস্তানের সঙ্গে। আমাদের প্রত্যাশা থাকবে ভালো করবে। যদি পরাজয়ও হয়, ভাবতে হচ্ছে পরাজয়ের কথা, কারণ আফগানিস্তানের বিপক্ষে আমরা জিতবো ওভাবে আসলে বলার মতন জায়গায় আমরা, আমি জানি না, আমরা আশা থাকতে পারি। আমি ভীষণ আশায় আছি যে কালকে আমি ম্যাচটা জিতবো। আমরা আশা করব যে একটা দারুণ একটা বিজয় আমাদের হবে, এবং আর যদি সত্যিই দারুণ বিজয় হয় তাহলে তো আরো একটি সুসংবাদ তার লিস্ট ধরে অপেক্ষা করছে। দেখা যাক কতদূর ভালো হয়। প্রিয় দর্শক, সকল শুভ প্রত্যাশা, সকল শুভ কামনা বাংলাদেশ দলের জন্য রেখেই শেষ করছি। স্বপ্ন দেখতে হলে একটু উঁচুতেই দেখতে হয়, সেখানেই দেখলাম। শেষ করছি আজকের আলোচনা এখানেই। কাল আবারও দেখা হবে, কথা হবে অন্য কোনো বিষয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।